বাংলাদেশ টপ ওয়ানের টিম থেকে লিভ নেওয়ার পরে নতুন একটি টিমের ভিতরে যুক্ত হলো আলিফ গেমিং। নতুন কোন টিমের ভিতরে তিনি যুক্ত হচ্ছেন, কেন যুক্ত হচ্ছেন সে ব্যাপারে আপনাদেরকে জানাবো। একই সাথে আপনারা একটি বিতর্কের রিপ্লাই পাবেন, যেটি হলো বাংলাদেশ টপ ওয়ান থেকে কি আলিফ গেমিং নিজের ইচ্ছায় বের হয়ে গিয়েছেন নাকি তাকে বের করে দেওয়া হয়েছে। একই সাথে এই ভিডিওতে আপনারা এটিও জানতে পারবেন, বর্তমানে যদি আপনারা ফেসবুকের ভিতরে রেড হক্স এর অফিসিয়াল ফেসবুক পেজটিকে খুঁজতে যান তাহলে কিন্তু কোনো ধরনের পেজ আপনারা খুঁজে পাবেন না। কি হয়েছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় স্পোর্টস টিম রেড হক্স এর অফিসিয়াল ফেসবুক পেজের সাথে সেই ব্যাপারটাও আপনাদের সামনে তুলে ধরবো। তবে ভিডিওটিকে শুরু করার পূর্বেই আপনাদেরকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। এই পবিত্র রমজানে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে প্রতিটি রোজা রাখার পাশাপাশি যথাযথ আমল করার তৌফিক দান করেন, সেই দোয়া অবশ্যই করবেন। একই সাথে আপনাদের থেকে একটি বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি, স্বাভাবিকভাবে কিন্তু আমরা আমাদের ভিডিওগুলোকে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আপলোড করে থাকি। যেহেতু বর্তমানে রমজান মাস, সেক্ষেত্রে আমরা কোন টাইমে ভিডিওটা আপলোড করলে আপনাদের জন্য সুবিধা হবে সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এক্ষেত্রে আমার দুটি রেফারেন্স রয়েছে, একটি হলো আগের টাইম অর্থাৎ 7টা থেকে 8টা, অপরটি হচ্ছে বিকেলের দিকে 4টা থেকে 5টার মধ্যে। এই দুইটা টাইমের মধ্যে কোন টাইমে আপনারা ভিডিওগুলো চান সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভিডিওতে আমাদের সর্বপ্রথম টপিকটি হচ্ছে সেভেস 420 থেকে। গত 14 তারিখ কিন্তু শেষ হয়েছে সেভেস 420 এর সেই ঐতিহাসিক টুর্নামেন্ট। আর আপনারা অবশ্যই জেনে থাকবেন এই টুর্নামেন্টে কিন্তু আমার বড় ধরনের একটি অংশ ছিল, অর্থাৎ এই টুর্নামেন্টের ম্যানেজমেন্ট থেকে শুরু করে স্পন্সর, তারপরে কিভাবে পরিচালিত হবে, এই সকল বিষয়ের কিন্তু দায়িত্ব সেভেস 420 অর্থাৎ আলামিন ভাই নিজে আমাকে দিয়েছিলেন। এবং এই টুর্নামেন্টের ভিতরে যে টোটাল 45,000 টাকা স্পন্সর থেকে নেওয়া হয়েছিল, যেখান থেকে 15,000 টাকা ম্যানেজমেন্টের খরচ এবং বাকি 30,000 টাকাকে এই টুর্নামেন্টের প্রাইজ মানি হিসেবে রাখা হয়েছে। এই টাকা কিন্তু সম্পূর্ণ আমি নিজে লেনদেন করি, এখানে আলামিন ভাই একটা টাকাতেও হাত দেয় না। স্পোর্টস টুর্নামেন্ট অ্যাপকে যারা এই টুর্নামেন্টে 45,000 টাকা দিয়ে স্পন্সর করেছিল এবং এর মধ্যে 30,000 টাকা আমরা প্রাইজ মানি দিয়েছি এবং 15,000 টাকা আমরা প্রোডাকশন কোম্পানিকে দিয়েছিলাম টুর্নামেন্ট পরিচালনার জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে এই স্পন্সরের 1 টাকাও কিন্তু আমি নেইনি, ইভেন আমি লেনদেনও করিনি তার সাথে। তো আমি স্পোর্টস এর ইমন ভাইকে বলেছিলাম ডিকে গেমিং এর অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতে, এবং ডিকে গেমিং এ আমার হয়ে সবকিছু হ্যান্ডেল করেছে। যেহেতু সেভেস 420 এত বড় একটি দায়িত্ব আমার উপরে দিয়ে রেখেছিলেন, তাই টুর্নামেন্টের শুরু থেকে বেশ অনেকটাই ভয়ে ছিলাম। এত বড় একটি টুর্নামেন্ট, এত বড় একটি দায়িত্ব, এটাকে কি আমি শেষ করতে পারবো? তবে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা কিন্তু এই টুর্নামেন্টটিকে সফলভাবে সম্পন্ন করতে পারি। এই টুর্নামেন্টের সব থেকে বড় আকর্ষণ যেটি ছিল আন্ডারডগস টিমগুলোকে তুলে আনা, এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেটাতে সফল হয়েছি। পুরো টুর্নামেন্টে 900-র বেশি আন্ডারডগস টিমগুলোকে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হয়েছিল। সেখান থেকে কোয়ালিফাই করে ফাইনাল পর্যন্ত টোটাল 4টা টিম আসে। তবে এই টিমগুলোর মধ্যে একদমই অপরিচিত 3টা টিম থাকে, যেগুলো হচ্ছে 3BX, FNX এবং টিম নির্ঘাত। সব থেকে মজার বিষয়টি হচ্ছে এই টুর্নামেন্টের ভিতরে যে চ্যাম্পিয়ন হয় সেটি হচ্ছে 3BX। এটি সম্পূর্ণ অপরিচিত একটা টিম, আন্ডারডগস থেকে উঠে আসা টিম। আপনারা একবার ভাবতে পারুন আমাদের সফলতা আসলে এই জায়গাতেই। এই টুর্নামেন্টের ভিতরে এত বড় বড় ভাগা ভাগা টিমগুলোকে বিট করে একটা আন্ডারডগস টিম, যারা রেজিস্ট্রেশন করার মাধ্যমে গ্রুপ পর্যায় থেকে ফাইনালে উঠেছে এবং ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে। তার মানে আমি বলতেই পারি সেভেস 420 কে নিয়ে যে স্বপ্নটা দেখেছিলাম এবং এই টুর্নামেন্টের যে মূল বৈশিষ্ট্য অর্থাৎ আন্ডারডগসদেরকে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, সেক্ষেত্রে আমরা সক্ষম হয়েছি। ধন্যবাদ সেভেস 420 কে আমার উপরে এত বেশি ভরসা করার জন্য, এবং একই সাথে আপনাদেরকেও ধন্যবাদ। নানা সমস্যা, নানা প্রতিকূলতার মধ্যে আপনারা আমাদের সাথে ছিলেন এবং এই টুর্নামেন্ট আমরা সকলেই একসাথে সম্পন্ন করতে পেরেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তোবা এমন আরো অনেক আয়োজন থাকবে। সেই সকল আয়োজনগুলোকে দেখার জন্য, আরো নতুন নতুন বিষয় সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে আরএসকে এর ফেসবুক পেজ রিলেটেড। বর্তমানে আপনি যদি আরএসকে এর ফেসবুক পেজটিকে খুঁজতে যান তাহলে ফেসবুকে কিন্তু খুঁজে পাবেন না। বাংলাদেশের এত জনপ্রিয় একটি স্পোর্টস টিমের অফিসিয়াল ফেসবুকটি গায়েব হয়ে যাওয়ার পর থেকেই কমিউনিটিতে এক প্রকারের তোলপাড় শুরু হয়ে যায়। অতঃপর এই ব্যাপারে খবর লাগানো শুরু করি। পরবর্তীতে আরএসকে এর ম্যানেজার শিশিরের করা একটি স্টোরির মাধ্যমে জানতে পারি আসলেই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ রেড হক্স এর অফিসিয়াল ফেসবুক পেজটি কোনো কারণে ডিজেবল হয়ে গিয়েছে। তবে সেক্ষেত্রে শিশির তার স্টোরির ভিতরে জানান তারা এই ব্যাপারে কাজ করতেছেন এবং অতি দ্রুত তাদের টিম এই পেজটিকে রিটার্ন করাতে সক্ষম হবেন। আমরা অবশ্যই সেটি আশা রাখবো। তবে এই টপিকের উপরে গেমিং নিউজকে একটি পোস্ট করতে দেখা যায়, যেখানে তারা উল্লেখ করে রেড হক্স এর অফিসিয়াল ফেসবুক পেজটি নাকি চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন লঙ্ঘনের অভিযোগে টেক ডাউন করা হয়েছে। আসলে ব্যাপারটি হাস্যকর। রেড হক্স এর অফিসিয়াল ফেসবুক পেজে এরকমের কিছু আছে বলে তো আমার মনে হয় না, কিন্তু যদি এটি হয়ে থাকে তাহলে ব্যাপারটি টোটালি হাস্যকর একটি বিষয় হবে। এবার আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে আলিফ গেমিং থেকে। রিসেন্টলি
আলিফ গেমিং তার পেজের ভিতরে একটি পোস্ট শেয়ার করেন যেখানে দেখা যায় তিনি নতুন একটি টিমের ভিতরে জয়েন করেছেন। টিমের নাম হচ্ছে ওর্থওয়ে এবং এটি কিন্তু একটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যেটি ওর্থওয়ে এর ফেসবুক পেজ থেকে করা হয়েছে। এই ব্যাপারটি সম্পর্কে যখন আমি আলিফ গেমিং এর কাছে বিস্তারিত জানতে চাই এই রকমের একটি সম্পূর্ণ নতুন টিমের ভিতরে তিনি কেন কিভাবে জয়েন করলেন সে ব্যাপারে আলিফ গেমিং জানাই এটি মূলত তার ক্লোজ ভাই ব্রাদারদের টিম। অনেকদিন তিনি এই টিমের ভিতরে খেলার পরে যখন বুঝতে পারলেন টিমের ওই রকমের পটেনশিয়াল আছে তখন তিনি অফিসিয়াল ভাবে এই টিমের ভিতরে অ্যাজ এ স্নাইপার প্লেয়ার হিসেবে খেলার জন্য রাজি হয়ে যান। এখন দেখার বিষয় হচ্ছে আলিফ গেমিং যেহেতু এত এক্সপেরিয়েন্স একজন স্নাইপার প্লেয়ার সেক্ষেত্রে এই নতুন টিমটাকে নিয়ে তিনি কতটুকু যেতে পারেন, নতুন টিমের জন্য তিনি কত বড় একটি ভূমিকা পালন করবেন সেটি অবশ্যই দেখার বিষয়। তবে এই জায়গাতে একটা বিতর্ক চলমান রয়েছে যেটি হলো আলিফ গেমিং কি বাংলাদেশ টপ 1 এর টিম থেকে নিজে বের হয়ে এসেছেন নাকি তাকে বের করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ফেসবুকে একটি ভিডিও ঘুরতে দেখা যায় যেখানে আলিফ গেমিং জানাচ্ছেন কেউ কি ইচ্ছা করে তার যে পছন্দের টিম আছে সেটিকে ছাড়তে চায়। চলুন আপনাদেরকে সেই ভিডিওটিকে দেখিয়ে দিচ্ছি। আরে ভাই রিপ্লাই মেহেদী ভাই লাইভে বললো আপনি নাকি ইচ্ছা করে টিম ছাড়ছেন, আসলে টিমে নাই আপনি। ভাই ইচ্ছা করে কেউ কোনোদিন টিম ছাড়ে না। আমি মেহেদী আসছে কখন, মাহফুজ ভাই আসছে কখন, শুভ আসছে কখন, আমি স্টার্টিং এতে রয়েছি টপ 1 টিমের সাথে। তখন টপ 1ও ছিল না নাম, তখন ছিল রাত ভাই ওইটি। এখন তাদের এখন ধরো আমার জায়গায় এখন মেহেদী ভাই যেহেতু ভালো খেলতেছে তো মেহেদী ভাই খেলুক, আমার তার দরকার পড়তেছে না। দরকার পড়লে আমরা তো ডাক্তার। তোমরা যদি হিস্টোরি চেক দাও ভাই তাহলে এরকম তোমরা নিজেরাই দেখবা 100টা ম্যাচের মধ্যে 90 থেকে 95টা এমবিপি আমি ছিলাম। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে অ্যাডভান্স গেমিং থেকে। রিসেন্টলি কিন্তু অ্যাডভান্স গেমিং তার 30K যে টুর্নামেন্টটি চলমান ছিল সেটিকে সম্পন্ন করলেন। একই সাথে তিনি কিন্তু নতুন করে 50K এর একটি টুর্নামেন্ট অলরেডি চলমান রেখেছেন। একই সাথে তিনি তার রিসেন্টলি কমিউনিটি পোস্টের ভিতরে উল্লেখ করেন সিজন 3ও তিনি কনফার্ম করে ফেলেছেন। এই ব্যাপারে তিনি তার কমিউনিটি পোস্টে সিজন 3 এর প্রাইস পুল কত হতে পারে সে ব্যাপারে অডিয়েন্সকে গেস করতে বলতেছেন। অডিয়েন্সের গেস এবং অ্যাডভান্স গেমিং এর করা পোস্টের উপরে ভিত্তি করে যতটুকু বোঝা যাচ্ছে এর পরে যে টুর্নামেন্ট হতে যাচ্ছে সেটি অবশ্যই লাখ টাকার উপরে হবে। ভিতরের তথ্যের উপরে যদি ভিত্তি করে বলতে চাই তাহলে আপনাদেরকে একটু করে বলে দেই সেটি লক্ষ টাকার উপরে যেতে পারে, অর্থাৎ লক্ষ টাকার ঘরের ভিতরে থাকতেছে এটি আপনারা নিশ্চিত থাকুন। এখন কত টাকা হতে পারে আপনাদের ধারণাগুলোকে কমেন্ট করে জানাতে পারেন। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে ব্ল্যাক সাকিব থেকে। রিসেন্টলি আপলোড করা ভিডিওতে ব্ল্যাক সাকিব রিঙ্কু ভাইকে নিয়ে এসেছিলেন তার একটি পডকাস্টের ভিতরে, যেখানে তিনি রিঙ্কু ভাইকে নানা ধরনের কোয়েশ্চেন করলেও একটি কোয়েশ্চেন অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। ব্ল্যাক সাকিব রিঙ্কু ভাইকে প্রশ্ন করেন তার পয়েন্ট অফ ভিউ থেকে তিনি রোস্টিংটাকে কিভাবে দেখেন, অর্থাৎ রোস্টিং সম্পর্কে তার ভাবনাটা কি সেটি মূলত জানতে চান। যদি আমার যেটা মনে হয়, যেমন ধরো তুমি আমাকে বলে রিঙ্কু ভাই তো একটা বট, এটা কিন্তু একটা রোস্টিং বট, এটা কিন্তু নেগেটিভ, মানে সঠিক না নেগেটিভ। আমি রোস্টিং জিনিসটাকে ওইভাবে দেখি আর কি। সো ওইভাবে রোস্ট করা যায়, পচানো জিনিসটা হচ্ছে রোস্টিং এর মধ্যে পড়ে আমার জন্য। আর যদি আমরা একটু অন্য জাতে যাই, যেটা আমি অনেককেই খেয়াল করছি যে গালি জিনিসটা হচ্ছে গিয়ে এড করে ফেলে। সো গালিটা হচ্ছে কি আমি বলবো অ্যাভয়েড করতে। গালি দেওয়ারও ভিন্ন ওয়ে থাকতে পারে, এটা অবশ্যই সাবলীল টাইপের গালি হইতে পারে। তো ক্রিয়েটিভিটি এখানে যুক্ত করে যদি রোস্টিংটা আরো বেশি মানে শ্রুতিমধুর করা যায় তাহলে হচ্ছে অনেক বেশি ভালো হবে। আর যদি একবার ভিডিওতে গালি চলে আসে না, ওই পারসেপশনটা হচ্ছে অন্য ধাঁচা চলে যায়। আমার মনে হয় যে অন্য কোনো ক্রিয়েটিভ ধাঁচা রয়েছে যেটাকে পচানো যায়, ওই টাইপের কিছু যদি খুঁজে বের করা যায় অনেক বেশি ভালো হবে বলে আমার মনে হয়। ভাই আমিও বলবো আমাদের ভাই রোস্টার যারা ভাই ব্রাদার আছে তারাও নিজেদের অন্যরকম বানাচ্ছে, আগের মতো আর টক্সিক ভাবে তারা রোস্টিং করতেছে না, এটা আমিও নিজে ফলো করছি। আমি আপনাকে জানাতে চাই আমাদের রোস্টিং কমিউনিটি সকল ভাই ব্রাদারের কাছ থেকে গালি জিনিসটা ভাই অনেক কমে গেছে। এন্ড আশা করব তারা আপনি যেভাবে বলছেন সেইভাবে আরো ভালো ভালো কন্টেন্ট বানাবে। এবার আমাদের সর্বশেষ আপডেট যেটি হচ্ছে রমাদান কাপ রিলেটেড। আপনারা অবশ্যই জেনে থাকবেন বাংলাদেশ থেকে 6টা টিম, পাকিস্তান থেকে 6টা টিম, মালয়েশিয়া থেকে 4টা এবং ইন্দোনেশিয়া থেকে 2টি ইনভাইটেড টিম, এই টোটাল 18টা টিমকে নিয়ে কিন্তু রমাদান কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অলরেডি রমাদান কাপের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোকেও রিভিল করে দেওয়া হয়েছে। গ্রুপের ক্ষেত্রে এ, বি এবং সি এই 3টা গ্রুপে আলাদা করা হয়েছে, যেখানে বাংলাদেশ এবং পাকিস্তানের 6টা টিমকে দুইটি করে ভাগ করে 3টি গ্রুপের ভিতরে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে রেড হক্স এবং ওয়ান ফায়ার সায়ানাইটকে আপনারা দেখতে পাবেন গ্রুপ সি তে। তবে এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে যে 2টা টিম ইন্দোনেশিয়া থেকে ইনভাইট করা হয়েছে, এই 2টা টিম কিন্তু অনেক বেশি এক্সপেরিয়েন্সড এবং শক্তিশালী টিমগুলোর মধ্যে পড়ে থাকে। অর্থাৎ আমি এখানে অনেক এবং ভাইটালিটির কথা বলতেছি, যেহেতু এই রকমের একটি লবিতে বাংলাদেশি টিমগুলো আবারও সুযোগ পাচ্ছে, যেখানে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার টিমগুলো রয়েছে। এবার কি বাংলাদেশি টিমগুলো ওই রকমের পারফরমেন্স আমাদেরকে উপহার দিতে পারবে সে ব্যাপারে আপনাদের কি ধারণা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ইয়াপ গাইস, আজকের ভিডিও পর্যন্ত, আজকের মতো এখানে শেষ করতেছি। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ। করতে এই ম্যাচে একটি দুর্দান্ত স্টার্ট কিন্তু করতে, সেটাই কিন্তু তারা চাইবেন। লেটস সি কি হয় না হয়। ঠিক এলিমিনেট হয়ে গেল একজন প্লেয়ার।
নকডাউন হয়ে গিয়েছেন, বাট মুহূর্তের মধ্যেই সিনারিওটা কিন্তু তাদের জন্য বদলিয়ে দেওয়া হচ্ছে। সামনে দিকে প্লেয়ার্স অ্যাটাক গুলো করা হচ্ছে, নকডাউন গুলোকে বের করার পসিবিলিটি একের পর এক চার্জ করা হবে, কিলগুলো কনফার্ম করার একটি ভালো চেষ্টা কিন্তু এখনো পর্যন্ত আছে। চার্জিং করছেন, শট কানেক্টেড, ড্যামেজ, ও নো, প্রেসারে, ও মাই গড, শুভ, হোয়াট আ শট, হোয়াট আ চার্জ দ্যাট ওয়াজ, এন্ড রিদম সেকেন্ড দিকে তারাও কিন্তু কম কোনো কিছু দেখাননি। এই মুহূর্তে বিপদের মুখে পড়ে গেলেন টপ 1 টিম, আবারও অ্যাটাক করেছেন, বাট বাংলাদেশ টপ 1 বিটুইন সিনারিও প্রান্ত ঢুকবেন 1v1 এর ব্যাটল প্রান্ত, but no, Striker says no more, and Striker gives a last shot, and the booyah goes to team DK Gaming at the first match. Booyah, what a comeback, what a scenario that was.